আসসালামু আলাইকুম এসএসসি 27 পেজের স্টুডেন্টরা, আজকে আমরা সাফিক্স প্রিফিক্স পার্ট 2 নিয়ে আসছি এসএসসি 27 এবং 28 পেজের জন্য। তো আমরা আগের ক্লাসে কিন্তু পজিশন অফ নাউন নিয়ে শিখছিলাম। তো আজকে কি করব, পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং পজিশন অফ ভার্ব নিয়ে, অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে এগুলো আমরা একটু দেখবো। দেখো আমরা আগের ক্লাসে কি করছিলাম, আগের ক্লাসে অ্যাডজেক্টিভে একটা পজিশন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এভাবে বলতে পারি। তো অ্যাডজেক্টিভে একটা পজিশন কিন্তু শিখে ফেলছি, মানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো আরেকটা পজিশন আছে, মানে অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে, এর মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে আগের ক্লাসে কি শিখছিলাম, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। আজকে কি শিখবো, অ্যাডজেক্টিভটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে। তাহলে লিঙ্কিং ভার্ব কি, তোমাদের মাথায় প্রশ্ন আসবে। তো লিঙ্কিং ভার্ব শব্দটাকেই বোঝা যায় যে ভার্বটা লিঙ্ক করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বকে কেন লিঙ্কিং ভার্ব বলা হয়, কার সাথে কার লিঙ্ক করে, এটা নিয়ে আজকে আলোচনা করবো না। জাস্ট এটা মনে রাখবা, লিঙ্কিং ভার্ব হচ্ছে এইগুলা। আমি কমন লিঙ্কিং ভার্বগুলো দিয়ে রাখছি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিকেম, সিম, তারপরে এপেয়ার, লুক, ফিল, সাউন্ড, স্মেল, টেস্ট, তারপরে রিমেইন, স্টে, কিপ, এগুলো হচ্ছে কমন লিঙ্কিং ভার্ব। এগুলোকে লিঙ্কিং ভার্ব হয় কারণ এগুলো লিঙ্ক করে কার সাথে কার, সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের। তবে সাবজেক্ট কি কমপ্লিমেন্ট কীভাবে লিঙ্ক করে, এটা নিয়ে আরেকটা ক্লাস আছে, যে লিঙ্কিং ভার্বকে কেন লিঙ্কিং ভার্ব বলা হয়, এটা তোমরা দেখে নিতে পারো। বুঝতে পারছো, এই হচ্ছে কমন লিঙ্কিং ভার্বগুলো। আচ্ছা, তো দেখো এই লিঙ্কিং ভার্বগুলোর পরে কি বসে, সাধারণত অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারছো, নাউন বসতে পারে, তবে এখানে তোমাদের সাফিক্স প্রিফিক্স টপিকটাতে তোমাদের নাউন নিয়ে চিন্তা করতে হবে না, এখানে তোমরা অ্যাডজেক্টিভ নিয়ে চিন্তা করবা। মানে লিঙ্কিং ভার্ব যখন পাবা, কমন লিঙ্কিং ভার্বগুলো, এগুলা লিঙ্কিং ভার্বগুলোর পরে কি বসাইবা, অ্যাডজেক্টিভ বসাইবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই যে ওভারওয়ার্ক ইজ হার্ম, হার্ম একটা নাউন, কিন্তু এই যে ইজ যে ভার্বটা, এটা কোন ধরনের ভার্ব? ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। এই দেখো এখানে লিঙ্কিং ভার্বের লিস্ট দেওয়া আছে, এর মধ্যে ইজ আছে, এম ইজ আর ওয়াজ, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের উপর কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে হার্ম কিন্তু অ্যাডজেক্টিভ না, তার মানে এটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা। বুঝছো? তাহলে কি করবো, হার্মের অ্যাডজেক্টিভ ফর্ম কি জানো? এটা এই শব্দটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করব, হার্ম থেকে হার্মফুল, এই যে ফুল এড করছি, যার ফলে কি হয়ে গেছে, ওইটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝছো? তাহলে দেখো এখানে সাফিক্স প্রিফিক্স টপিকটার কাজটা কি, বা সাফিক্স প্রিফিক্সের কাজটা কি, এই যে ফুলটা যুক্ত করে কি করছি, আমি অ্যাডজেক্টিভ করছি। এই ফুলটা হচ্ছে কি এখানে সাফিক্স, কারণ রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ডের পরে যুক্ত হয়েছে, এই জন্য এটার নাম কি, এটা হচ্ছে সাফিক্স। বুঝতে পারছো? তাহলে সাফিক্সটা কি করছে, যখন অ্যাডজেক্টিভের প্রয়োজন ছিল তখন অ্যাডজেক্টিভ বানাই ফেলছে, এটি হচ্ছে সাফিক্সের কাজ। বুঝছো? তারপর দেখো আওয়ার বুক ফেয়ার ইজ কি একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি বসাইতে হয়, অ্যাডজেক্টিভ বসাইতে হয়। অলওয়েজ একটা অ্যাডভার্ব এখানে কোনো সমস্যা তৈরি করবে না। বুঝতে পারছো? যেখানে অ্যাডভার্ব চলে আসছে তার মানে কি এই ক্রাউড শব্দটাকে অ্যাডজেক্টিভ করবো না, ব্যাপারটা ওই রকম না। বুঝতে পারছো? এখানে অলওয়েজটা বাদ দিয়ে দেওয়া অসুবিধা নাই। তাহলে এইভাবে চিন্তা করতে হবে, এখানে লিঙ্কিং ভার্বের পর কি বসছে, ক্রাউড বসছে। এটা কি করতে হবে, এই ক্রাউড শব্দটাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কারণ কি, কারণ ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। বুঝতে পারছো? তাহলে ক্রাউড শব্দটাকে কীভাবে অ্যাডজেক্টিভ করতে হবে, ক্রাউড থেকে ক্রাউডেড, শেষ। এখন তোমরা বলবা যে এটা তো ভার্ব করলাম, তাহলে ভার্ব কীভাবে অ্যাডজেক্টিভ হয়, এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। দেখো ভার্বও কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে। কীভাবে, ভার্বের V3 যেগুলো, এগুলো অ্যাডজেক্টিভ হইতে পারে। ক্রাউড থেকে ক্রাউডেড, এই যে ইডি যুক্ত করছি মানে V3 করছি, যার ফলে ওইটা কী হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবার কিন্তু অ্যাডজেক্টিভ হইতে পারে, যেমন এই দেখো তোমাদেরকে একটা এক্সাম্পল যদি দিই, কমন এক্সাম্পল, পলিউটেড ওয়াটার বলো না, মানে কি দূষিত পানিরে কি বলো, মানে যে ময়লাযুক্ত পানিগুলোকে কি বলো, পলিউটেড ওয়াটার বলো না, পলিউট হয়ে গেছে যে ওয়াটারটা, দূষিত। তো দেখো তো এই যে পলিউটেড শব্দটা কই থেকে আসছে, পলিউট থেকে পলিউটেড আসছে, মানে ভার্বের V3। পলিউট একটা ভার্বের V1 আর পলিউটেড হচ্ছে ভার্বের V3। তাহলে ভার্বের V3টা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে ওয়াটার সম্পর্কে তথ্য দিতেছে যে সেটা হচ্ছে দূষিত, তার মানে নাউন সম্পর্কে তথ্য দিতেছে। নাউন সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ। তার মানে ভার্বের V3 কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে ভার্বের V3 কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। এমনকি আইএন যুক্ত ভার্ব কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এখানে আনসারটা কি হবে, ক্রাউডেড হবে, কারণ কি লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। আর ক্রাউড থেকে ক্রাউডেড যখন করবো, যখন ভার্বের সাথে মানে ইডি যুক্ত করবো, ভার্বের V3 করবো, তখন ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এটা অসুবিধা নেই। তাহলে এম ইজ আর ওয়াজ এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তাহলে কিং সোলোমন ওয়াজ ফেম, ওয়াজ একটা কোন ধরনের ভার্ব, ওয়াজ একটা ভার্ব, কোন ধরনের ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কি বসাইতে হয়, অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে এই যে ফেম শব্দটা আছে, এটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। ফেম এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, তোমরা এটা সবাই জানো। কিং সুলেমান ওয়াজ কি ছিল, মানে ওনার যে জ্ঞান বুদ্ধি এগুলোর জন্য উনি কি ছিল, ফেম ছিল নাকি ফেমাস ছিল, ওইভাবে বলা যায়। তার পাশাপাশি যেহেতু ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তার মানে কি, ফেম থেকে, ফেম মানে কি, খ্যাতি। তাই আমি এটার কি করব, খ্যাতির অ্যাডজেক্টিভ ফর্মটা কি, ফেম থেকে ফেমাস। ফেম থেকে কি হবে, ফেমাস মানে বিখ্যাত, অ্যাডজেক্টিভ।
বুঝতে পারছো? এই ফেম থেকে ফেমাস হবে, এটা অ্যাডজেক্টিভ করতে হবে। কেন? কারণ এটা অ্যাডজেক্টিভের জায়গা। তাহলে দেখো এই যে ও ইউএস আছে, কোনো শব্দের শেষে ও ইউএস থাকলে এটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝতে পারছো? তার মানে ফেম থেকে ফেমাস করলাম কেন? কারণ এটা অ্যাডজেক্টিভ করলাম। বুঝছো? অ্যাডজেক্টিভের জায়গা বলে। তাহলে দেখো আরেকটা এক্সাম্পল দেখো, এগুলো সব কিন্তু বোর্ডের এক্সাম্পল। বুঝতে পারছো? বিভিন্ন বোর্ড থেকে নিয়ে আসছে এগুলো। ওয়ান ওয়াজ নেচার অ্যান্ড আদার ওয়াজ কি? আর্টিফাইস। এটার আনসার কি হবে বলো তো? বলতে পারবা? সেম। ওয়াজ একটা কি? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের উপর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এমন বলতো নেচার কি? অ্যাডজেক্টিভ না, নেচার অ্যাডজেক্টিভ, নেচার মূলত নাউন। তো এটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে এই নাউনটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয় তোমরা এটা জানো মোটামুটি। কোনো শব্দের শেষে সাধারণত এল যুক্ত করলে ওইটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে নেচার থেকে কি হবে? নেচারের সাথে যখন তুমি এল যুক্ত করলে তখন কি হয়ে যাবে? ওইটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ন্যাচারাল, শেষ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। বুঝছো? তাহলে আনসারটা কি হবে? ন্যাচারাল। এই দেখো এলটা যুক্ত করছো শব্দের শেষে, রুট ওয়ার্ডের মানে পরে যুক্ত করছো, এই জন্য এটা হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সটা কি করছে? এখানে নাউন ছিল, নাউনটারে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলছে। তার মানে এখানে অ্যাডজেক্টিভ দরকার ছিল, অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলছে। কে বানিয়ে ফেলছে? সাফিক্স। বুঝছো? মানে যেই জায়গায় যেটার প্রয়োজন পড়ে ওই অনুযায়ী কি করে? সাফিক্স প্রিফিক্স কাজ করে। বুঝতে পারছো? তাহলে আনসারটা কি হবে? ওয়ান ওয়াজ ন্যাচারাল হবে, কারণ হচ্ছে ওয়াজ একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসাইতে হয়। একইভাবে এই যে সেম আর্টিফাইস, আর্টিফাইস মানে কি? মানে কৃত্রিম, এইরকম বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে ওয়াজ কি? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কী বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে আর্টিফাইস তো আর অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ করতে হবে। কীভাবে করতে পারি? আর্টিফাইস থেকে আর্টিফিশিয়াল, শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আর্টিফিশিয়াল হচ্ছে আর্টিফিশিয়াল, শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই বিকাম থেকে বেশি প্রশ্ন আসে। মানে আবার লিঙ্কিং ভার্ব অনেকগুলো আছে, কিন্তু লিঙ্কিং ভার্ব সবগুলো থেকে কিন্তু তোমাদের টেক কোয়েশন বলতে সাফিক্স প্রিফিক্সের প্রশ্ন আসে না। তাহলে সাফিক্স প্রিফিক্সে সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো থেকে আসে, বিকামটা একটু বেশি আসে, আর রিমেইনটা মাঝে মধ্যে আসে। এইগুলোই এম ইজ আর ওয়াজ ওয়ার, তার বিকাম এবং রিমেইন, এইগুলো থেকে প্রশ্ন আসে। এর বাইরে সাধারণত প্রশ্ন আসতে এরকম দেখা যায় না। বুঝতে পারছো? তো বিকামটা একটু বেশি আসে এম ইজ আর ওয়াজ ওয়ারের বাইরে গিয়ে। তাহলে বিকাম একটা কোন ধরনের ভার্ব? বিকাম একটা লিঙ্কিং ভার্ব। এই দেখো এখানে বিকাম আছে, এই জন্য এটা কোন ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর আমরা জানি লিঙ্কিং ভার্বের উপর কি বসাইতে হয়? অ্যাডজেক্টিভ বসাইতে হয়। এই চার্ম শব্দটাকে কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কীভাবে করতে হয়? লাইফ বিকামস, মানে জীবনটা হয়ে যায়, কি হয়ে যায়? মানে আনন্দ নাই, ওই রকম হয়ে যায়। এখানে কনটেক্সটটা বুঝতে হবে কি বলতে চেষ্টা করতেছে। তাইলে মানে জীবনের সব যে আনন্দ সবগুলা নাই হয়ে যায়, ওই রকম বলছে। বিকাম মানে হওয়া। আচ্ছা, তাইলে চার্মের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মনে রাখবা। আর এখানে কনটেক্সটটা মিনিংটাও বুঝতে হবে কি। তাহলে চার্মলেস মানে কি? জীবনে সব আনন্দ, লেস মানে নাই, ওই রকম বুঝায়। বুঝছো? তার মানে কি? জীবনে সব আনন্দ নাই হয়ে যায়, ওই রকম বুঝাইছে। বুঝছো? চার্ম থেকে চার্মলেস হবে, কারণ এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। কেন অ্যাডজেক্টিভ বসাইতে হবে? কারণ বিকাম একটা লিঙ্কিং ভার্ব। বুঝছো? আচ্ছা, তারপর দেখো দোজ হু ডু নট প্রিজার্ভ বিকাম সাকসেস ইন লাইফ। তাহলে কি হবে? বিকাম একটা লিঙ্কিং ভার্ব। তাহলে বিকাম লিঙ্কিং ভার্ব, যেহেতু লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এবং বলো তো সাকসেসের অ্যাডজেক্টিভ ফর্ম কি? বলতে পারবো না? সাকসেসটাকে কি হবে? সাকসেসফুল, শেষ। এই ফুল থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আগে তোমাদের বলছি বিউটিফুল, ওয়ান্ডারফুল, এগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে বিকাম যেহেতু লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ বসাইতে হবে। সাকসেস তো আর অ্যাডজেক্টিভ না, তার মানে এটা অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তাহলে সাকসেসের সাথে কি যুক্ত করলাম? জাস্ট ফুল যুক্ত করলে কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। এই যে ফুল যুক্ত করছি, এটাই হচ্ছে সাফিক্স। তাহলে সাফিক্সের কাজটা বুঝতে পারতো আশা করতেছি। আচ্ছা, তারপর দেখো উই রিমেইন কোন ধরনের ভার্ব? একটা লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের কি বসাইতে হয়? অ্যাডজেক্টিভ বসাইতে হয়। মানে আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আমাদের কি নাই? কেয়ার আসে না কি নাই? এখানে এইটা বোঝানোর চেষ্টা করছে যে আমাদের কোনো খেয়াল টিয়াল নাই। বুঝতে পারছো? উই রিমেইন কেয়ার কি হবে? কেয়ারফুল হবে নাকি কেয়ারলেস হবে? কেয়ারলেস হবে, মানে আমাদের কোনো খেয়াল টিয়াল নাই। আমাদের কেয়ার মানে কি? খেয়াল টিয়ার করা। সরি, এখানে কেয়ারফুল বললে তো আমরা মানে মেন্টাল ডেভেলপমেন্টের ব্যাপারে আমরা খুবই মানে কেয়ার করি, খেয়াল করি, ওই রকম। আসলে খেয়াল করি না, এখানে এই কনটেক্সটটা বুঝতে হবে। তাহলে এটা হবে কি? কেয়ারলেস হবে। বুঝতে পারছো? এই লেস যুক্ত করলে কোনো শব্দের শেষে ওইটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা খেয়াল রাখবা। কেয়ার থেকে কি হবে? কেয়ারলেস। তাহলে কেয়ারের সাথে লেস কেন যুক্ত করলাম? কারণ এটা অ্যাডজেক্টিভ করতে হবে। কেন অ্যাডজেক্টিভ করতে হবে? কারণ রিমেইন একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে কেয়ারের সাথে লেস যুক্ত করে কি করলাম? অ্যাডজেক্টিভ করলাম। এই লেসটা কি এখানে? সাফিক্স নাকি প্রিফিক্স বলো তো? এই মেইন ওয়ার্ড যেটা আছে, মেইন ওয়ার্ডটা কি বা রুট ওয়ার্ডটা কি? কেয়ার। এই কেয়ারের শব্দের শেষে যুক্ত করছো নাকি শব্দের শুরুতে যুক্ত করছো? শব্দের শেষে লেস যুক্ত করছো। তাহলে শব্দের শেষে যে ওয়ার্ডগুলা, যে বর্ণগুলা যুক্ত হয়, ওগুলোকে কি বলে? ওগুলো সাফিক্স বলে। আর শব্দের পূর্বে যদি, রুট ওয়ার্ডের পূর্বে যদি যুক্ত হয় কয়েকটা লেটার, তাহলে ওইটাকে কী বলে? প্রিফিক্স বলে। বুঝতে পারছো? প্রি মানে পূর্বে। আশা করি এটা মনে আছে তোমাদের। তারপর দেখো এ ওয়েলথি ম্যান মে রিমেইন কি হবে? এ ওয়েলথি ম্যান মানে কি? টাকা পয়সা আছে, তারপরে কি হইতে পারে?
একটা মানুষ হ্যাপি থাকতে পারে নাকি এখানে আনহ্যাপি থাকতে পারে, এখানে এইটা বোঝানোর চেষ্টা করতেছে একটা টাকা পয়সা থাকা সত্ত্বেও একটা মানুষ কি হইতে পারে, আনহ্যাপি হইতে পারে। ওই রকম একটা কনটেক্সট বা এই সেন্টেন্সটা পড়লেই বুঝে যায় ব্যাপারটা কী হইতে পারে, বুঝতে পারছো? তাহলে এখানে হ্যাপি হবে নাকি আনহ্যাপি হবে, এখানে আনহ্যাপি হবে, বুঝতে পারছো? হ্যাপি অপোজিট ওয়ার্ড, হ্যাপির অপোজিট ওয়ার্ড কি, আনহ্যাপি, বুঝতে পারছো? তাই মানে রিমেইন যেহেতু এখানে কি, রিমেইনটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পর কি বসাইতে হয়, অ্যাডজেক্টিভ বসাইতে হয়। হ্যাপিতে একটা অ্যাডজেক্টিভ, তার মানে আমি কি করতে পারি এখানে কি অন্য কোনো পার্টস অফ স্পিচ নিয়ে আসতে পারবো না, পারবো না। যে এটা কি করতে হবে, অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভই রাখতে হবে। তাই এটা কি করতে পারি, এটার অপোজিট করে সেম পার্টস অফ স্পিচ রাখতে পারি, বুঝছো? আমি আবার বলি, দেখো ব্যাপারটা হ্যাপি শব্দটা কি, একটা অ্যাডজেক্টিভ। এখন আমরা জানি যে রিমেইন যে ওয়ার্ডটা আছে বা রিমেইন যে ভার্বটা আছে লিঙ্কিং ভার্ব, এটার পর কি বসাইতে হয়, অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তাহলে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ হবে, হ্যাপিতে অ্যাডজেক্টিভ দেয়াই আছে, তাহলে কি করব, এটার অপোজিট করব, বুঝতে পারছো? কারণ কি, কারণ অপোজিট করলে পার্টস অফ স্পিচ ভিন্ন হয় না। হ্যাপি যে পার্টস অফ স্পিচ হবে, আনহ্যাপি সেম পার্টস অফ স্পিচ হবে। অ্যাডভান্টেজ যে পার্টস অফ স্পিচ হবে, ডিসঅ্যাডভান্টেজ সেম পার্টস অফ স্পিচ হবে। পসিবল যে পার্টস অফ স্পিচ হবে, ইম্পসিবল সেম পার্টস অফ স্পিচ হবে। মানে একটা ওয়ার্ডে যদি জাস্ট তুমি অপোজিট করো, যে প্রিফিক্সগুলো যুক্ত করে, হ্যাপি থেকে আনহ্যাপি, পসিবল থেকে ইম্পসিবল, এর মাধ্যমে কি হয় না, পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না। যে পার্টস অফ স্পিচ ছিল সেম পার্টস অফ স্পিচ, মানে হ্যাপি যে পার্টস অফ স্পিচ, আনহ্যাপি সেম পার্টস অফ স্পিচ, বুঝতে পারছো? হ্যাপি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, তাহলে আনহ্যাপি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। তাইলে অ্যাডজেক্টিভ সম্পর্কে কি শিখলাম, অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আবার একটা কি শিখলাম, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। তার মানে আমাদের অ্যাডজেক্টিভ বিষয়ে যে দুইটা পজিশন ছিল, একটা হচ্ছে নাউনের পূর্বে আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে, এই দুইটা আমরা শিখে ফেললাম। তো আমরা এখন কি শিখবো, অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের আলোচনা শেষ, এখন আমরা ভার্বে যাব। তাইলে দেখো পজিশন অফ ভার্ব, পজিশন অফ ভার্ব মানে কি, ভার্বের পজিশন, মানে ভার্ব কোন কোন জায়গায় বসে এটা আমরা দেখবো। আমরা পিচিকান থেকে শিখে আসছি যে বাক্যের শুরুতে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে, এটা তোমরা জানো না? তাহলে বাক্যের শুরুতে সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা দেখো, সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে যেমন হু, হুইচ, এগুলোর পর কি বসবে, এগুলো সাবজেক্টিভ ফর্ম, তার মানে এগুলোর পরেও কি বসবে, ভার্ব বসবে, বুঝতে পারছো? সাবজেক্টের পরে যেহেতু ভার্ব বসে, তার মানে সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে এগুলোর পরেও ভার্ব বসবে, শেষ। এটা কি কঠিন কিছু না, ওটা কঠিন কিছু না। তারপর দেখো মডাল ভার্ব যেগুলো আছে, যেমন ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলোর পর ভার্ব বসে। যেমন আই ক্যান গো, আই ক্যান প্লে, বলো না এভাবে এই সেন্টেন্সগুলো, আই উইল গো, আমি যাবো, ইংলিশ কি, আই উইল গো, উইল একটা কি, মডাল ভার্ব, বলো না? তার মানে মডাল ভার্বগুলোর পর ভার্ব বসে এবং ভার্বের বেস ফর্ম বসে। মানে ওয়ান মানে বুঝাইলাম, এখানে ভার্বের বেস ফর্ম। কীভাবে টু, যেমন আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, ইংলিশ কি, আই ওয়ান্ট টু গো, টু এর পর কোন ভার্ব বসাও, ভার্বের বেস ফর্ম বা V1 যেটা বলো, বুঝতে পারছো? এগুলোই হচ্ছে ভার্বের পজিশন, পারবা না? এখানে আমরা এক্সাম্পল দেখবো, বোর্ডে কীরকম প্রশ্ন আসছে না আসছে এগুলো আমরা দেখি। তাইলে দেখো বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। আচ্ছা, তাহলে সাবজেক্টের পর কি বসে, ভার্ব বসে, তাহলে ভার্বের পজিশনটা কি, সাবজেক্টের পরে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো, দে জয় লাইফ ইন অ্যামিউজমেন্ট, মানে কি, তারা আনন্দের সাথে লাইফটা এনজয় করে, ওইরকম কিছু একটা বলার চেষ্টা করতেছে। তাহলে দেখো, দেটা এখানে কি, দে মানে তারা, এটা হচ্ছে সাবজেক্ট, তার সাবজেক্টের পরে কি বসে, জয় কি হবে না, এখানে জয় হবে না। এখানে কি করতে হবে, আমরা জানি বাক্যের শুরুতে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে, তার মানে এই যে জয় শব্দটা, এটাকে কি করতে হবে, ভার্ব করতে হবে। তাহলে জয় শব্দটাকে কীভাবে ভার্ব করবো, এটা কি তোমরা জানো যে কোনো শব্দের শুরুতেই যেমন জয় আছে না, এই জয়টাকে জাস্ট ইএন যুক্ত করে ফেলো, শেষ, ইনজয় হয়ে গেছে ভার্ব, বুঝতে পারছো? জয় শব্দটা থেকে তুমি কি করলা, ইএন যুক্ত করলা সামনে, মানে প্রিফিক্স, যেহেতু সামনে যুক্ত করছো, তার মানে এটা হবে প্রিফিক্স, ইএনটা হচ্ছে এখানে কি, প্রিফিক্স। তাহলে এই প্রিফিক্সটা কি করছে, ভার্ব করছে, তাহলে ভার্বের পজিশনে ভার্ব বসাইতে হবে। এই জন্য আমরা কি করলাম, জাস্ট ইএনটা যুক্ত করলাম, ইএন প্রিফিক্সটা যুক্ত করলাম, যার ফলে এটা কি হয়ে গেছে, ভার্ব হয়ে গেছে। তাহলে আনসারটা কি হবে, জয় হবে নাকি এনজয় হবে, এনজয় হবে। কেন এনজয় হবে, কারণ এটা ভার্বের জায়গা। কীভাবে ভার্বের জায়গা, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, বুঝতে পারছো, শেষ। আচ্ছা, এই যে ইএন যুক্ত করে ভার্ব করা যায়, যেমন আরেকটা ওয়ার্ড আছে, ওই রকম আরও অনেক ওয়ার্ড আছে, যেমন শিওর, শিওর মানে নিশ্চিত, তুমি ইএন যুক্ত করে ফেলা, এন শিওর মানে নিশ্চিত করা, ইএন যুক্ত করলে কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়, বুঝতে পারছো? ইএনটা শব্দের শুরুতেও যুক্ত হইতে পারে প্রিফিক্স আকারে এবং পরেও যুক্ত হইতে পারে সাফিক্স আকারে, বুঝতে পারছো? তাহলে দেখো, লেজার নিউ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক, লেজার কি করে, মানে আমাদের স্পিরিটটাকে নতুন করে আবার উদ্যম দেয়, মানে কাজ করার জন্য, ওই রকম বলছে। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে নিউ, নিউ মানে নতুন, এখানে কি নতুন হবে না, এখানে ভার্বটা বসাইতে হবে। কেন, কারণ লেজারটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, তার মানে নতুন করা। এটা ইংলিশটা কি হবে, তোমরা বলো না, রিনিউ, বলো না? এই তো, নিউটাকে কি করতে হবে, নিউ আছে, এই নিউটাকে নিউ রাখা যাবে না, এখানে ভার্বের জায়গা যেহেতু, তার মানে ভার্ব করতে হবে। তাহলে আমরা জাস্ট শব্দের শুরুতে কি যুক্ত করে ফেললাম, আর ই যুক্ত করে ফেললাম, তার মানে কি, রিনিউ মানে নতুন করা, বুঝতে পারছো? তাহলে আমাদের স্পিডটাকে কাজ করার জন্য যে স্পিড যেটা আছে, স্পিড যেটা আছে, ওইটা কি করে, লেজারটা রিনিউ করে বা নতুন করে উদ্যম
তারপর দেখো 3 নম্বর সেন্টেন্স যেটা আছে, লেজার রিচ আওয়ার স্পিড টু ওয়ার্ক, সেম টাইপের সেন্টেন্স। লেজার মানে কি অবসর সময়টা এগুলা বোঝায়। তো রিচ মানে ধনী বা ওই রকম বোঝায়। তো এখানে এটা ভার্বের জায়গা। কীভাবে ভার্বের জায়গা? কারণ এটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি বসে? ভার্ব বসে। তার মানে এই যে রিচ শব্দটা, এটা ভার্ব করতে হবে। রিচ শব্দটা কীভাবে ভার্ব করতে পারি? সেম আগের মতো। দেখো আমরা জয় থেকে যখন ইএন যুক্ত করছিলাম তখন এটা ভার্ব হয়ে গেছে। একইভাবে রিচ শব্দটা থেকে আমরা ভার্ব করব। কীভাবে ভার্ব করতে পারি? ইএন যুক্ত করে ফেলো, শেষ। এনরিচ মানে সমৃদ্ধ করা। ইএন যুক্ত করলে কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। তাহলে এটাকে আমরা ভার্ব করে ফেলাম। ইএন যুক্ত করব এনরিচ মানে সমৃদ্ধ করা, ওই রকম বোঝায়। তার মানে এটা ভার্ব হয়ে যাবে, বুঝতে পারছো? এটা যেহেতু ভার্বের জায়গা, তার মানে আমরা ভার্ব করে ফেলবো। আচ্ছা, তারপর দেখো এডুকেশন এবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। তো এখানে কী হবে? এডুকেশন তো একটা নাউন, আর নাউন বাক্যের শুরুতে যখন নাউন বসে মানে এটা সাবজেক্ট হিসাবেই বসছে, তাহলে সাবজেক্টের পর কী বসে? ভার্ব বসে। তার মানে এবল শব্দটা কিন্তু ভার্ব নয়, এটা ভার্ব করতে হবে। এবল শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কীভাবে ভার্ব করতে পারি? এই সেম সিস্টেম। শিওর থেকে এনশিওর, রিচ থেকে এনরিচ, জয় থেকে এনজয়। তাইলে এবল থেকে কি হবে? ইএন যুক্ত করে ভার্ব করা যায়, তাইলে ইএন যুক্ত করে ফেলো। এনাবল, এই যে এনাবল যুক্ত হয়েছে, এটা ভার্ব হয়ে গেছে। ইএন যুক্ত করছো কই? বাক্যে শুরু। এই যে শব্দটা ছিল, শব্দটার পূর্বে নাকি শেষে? পূর্বে যুক্ত করলে এটা হয় সাফিক্স, বুঝতে পারছো? মানে এই সাফিক্স যুক্ত করে আমরা কি করলাম? ভার্ব করে ফেললাম। তাহলে এখানে কি এনাবল হবে নাকি এনাবলস হবে? এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝতে পারছো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে এনাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি, মানে এডুকেশন কি করে? আমাদেরকে সক্ষম করে তুলে, মানে আমাদের ডিউটিটা ঠিকঠাক মতো করতে, বুঝতে পারছো? দিস ভেহিকলস, এটা কি? সাবজেক্ট। বাক্যের শুরুতে বসছে ভেহিকলস, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে? ডেঞ্জার দ্য সেফটি অফ প্যাসেঞ্জার্স, মানে কি বুঝাইছে এখানে? এই ভেহিকলগুলা, এই যানবাহনগুলা সেফটি কি করে? মানে প্যাসেঞ্জারের যে সেফটি আছে এটার কি করে? ডেঞ্জার, মানে ডেঞ্জারে ফেলাই দেয়, ওইরকম বলার চেষ্টা করছে, মানে বিপদে ফেলাই দেয়, ওইরকম বলছে, বুঝছো? তাই এখানে ডেঞ্জার রাখা যাবে না। কি করতে হবে? ভার্ব করতে হবে। কেন ভার্ব করতে হবে? কারণ এটা ভার্বের জায়গা। বাক্যের শুরুতে সাবজেক্ট বসে, তারপরে কি বসে? ভার্ব বসে। তাহলে এটাকে ভার্ব কীভাবে করবো? সেম সিস্টেম, প্রায় সবগুলোই সেম হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এই ভার্বের আরও কয়েকটা সিস্টেমে ভার্ব করা যায়, কিন্তু ওগুলো আসে না। তোমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইএন যুক্ত করে ভার্ব করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডেঞ্জারের কি হবে? ইন ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ইন ডেঞ্জার মানে বিপদে ফেলা, ওই রকম বোঝায়, মানে ভার্ব, বুঝতে পারছো? ডেঞ্জার শব্দটার সাথে ইএন যুক্ত করে ফেললাম আগে, এই জন্য এটা সাফিক্স, বুঝতে পারছো? যেহেতু শব্দের পূর্বে যুক্ত করছে মানে এটা সাফিক্স। তো সাফিক্সটা কী করছে? ভার্ব করে ফেলছে। তাহলে ডেঞ্জার মানে কি? এই ভেহিকলগুলা মানে সে ডেঞ্জারে ফেলাই দেয়, বিপদে ফেলাই দেয়। প্যাসেঞ্জার যে সেফটিটা আছে এটা কী করে? মানে ডেঞ্জারে, বিপদে ফেলাই দেয় এই ভেহিকলগুলা, বুঝতে পারছো? তাহলে এটা ভার্ব ছিল না, আমরা ভার্ব করে ফেললাম। কেন ভার্ব করে ফেললাম? কারণ এটা ভার্বের জায়গা। কীভাবে ভার্বের জায়গা? কারণ সাবজেক্টের পরে কী বসে? ভার্ব বসে। তাহলে দেখো আমি তোমাদেরকে কি বলছি? সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে এগুলোর পরে ভার্ব বসবে। সাবজেক্টিভ ফর্ম বলতে কি? দেখো এই যে হু, হুইচ, ডেট, এগুলো হচ্ছে কি? সাবজেক্টিভ ফর্ম। তার মানে এগুলোর পরে কি বসবে? ভার্ব বসবে। তাহলে দেখো সিনসিয়ারিটি ইজ এ ভার্চু, সিনসিয়ারিটি এমন একটা গুণ, হুইচ যেটা কি করে? এবল মানে সক্ষম করে তোলে, এ পার্সন একজন পার্সনে কি করে? টু অ্যাকমপ্লিশ মানে কমপ্লিট করতে, এ জব ফ্রুটফুলি মানে একটা কাজ বা একটা জব মানে তৃপ্তি নিয়ে শেষ করতে কি করে? মানে এবল করে তুলে এই সিনসিয়ারিটিটা, এরকম একটা গুণ হচ্ছে সিনসিয়ারিটি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এই যে হুইচ আছে, হুইচ কি? একটা সাবজেক্টিভ ফর্ম। আমি কি বলছিলাম? সাবজেক্টের পরে যেহেতু ভার্ব বসে, তাহলে সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে এগুলোর পরে ভার্ব বসবে। যেমন হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মে যাওয়ার দরকার নেই, যেহেতু এগুলো সাবজেক্টিভ ফর্ম, তার মানে এগুলোর পরেও ভার্ব বসবে, বুঝতে পারছো? তাহলে হুইচ একটা কি? সাবজেক্টিভ ফর্ম, তার মানে এগুলোর পর কি বসে? ভার্ব বসে। তাহলে এবল কি ভার্ব না? এবল একটা অ্যাডজেক্টিভ, এটা কি করতে হবে? ভার্ব করতে হবে। তাহলে কীভাবে ভার্ব করতে পারি? এবল শব্দটাকে ভার্ব কীভাবে করতে হয় এটা আমরা কিন্তু জানি। এবল শব্দটা আছে না, তাহলে ইএন যুক্ত করে ফেলাম, এনাবল হয়ে গেছে। এনাবল হবে না এনাবলস হবে? এনাবলস হবে। কেন এস বাই এস যুক্ত করতে হবে? কারণ হইতেছে হু বা হুইচ এগুলা আগের ওয়ার্ডকে নির্দেশ করে। এ ভার্চু মানে একটা গুণের কথা বলতেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখানে এনাবলস হবে এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব ফুলফিল। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে দেখো এই যে হু, হুইচ এগুলো কি করে? এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এগুলোর পরে ভার্ব বসে, এবং যে ভার্বটা বসবে এটা হচ্ছে আগের যে ওয়ার্ডটা আছে এটার অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট বোঝার দরকার নেই, হু হুইচ সাধারণত আগের ওয়ার্ডকে নির্দেশ করে এবং এই অনুযায়ী ভার্ব বসে, বুঝতে পারছো? কয়েকটা এক্সাম্পল দেখো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এখানে হু এর পর কি আছে? এম আছে। এখানে হু এর পর কি আছে? আর আছে। তার মানে হু এর পর কি বসতে পারে? এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে। এটা ব্যাপারটা কিসের উপর নির্ভর করে? হু এর আগে কি আছে ওইটা অনুযায়ী ভার্ব বসাবো, বুঝতে পারছো? হু এর আগে আই আছে, এখন আই এর সাথে কি আর বসাইতে পারবা না? আই এর সাথে তো এম বসে, এই জন্য এম বসাইছে। একেবারে দেখো এখানে ইউ আছে এবং হু এর পরে কি আছে? আর আছে। কেন আর আছে? কারণ এখানে ইউ অনুযায়ী আর বসাইছি। তার মানে হু এর আগের ওয়ার্ড
বা আগের যে শব্দটা আছে এটা অ্যান্টিসিডেন্ট বলে, হু তার আগের ওয়ার্ডকে নির্দেশ করে, মানে এই অনুযায়ী আমাদেরকে হু এর পরে ভার্ব বসাইতে হয়। এখানে যেহেতু ইউ আছে এই জন্য আর বসাইছি, এখানে যদি হি হইতো তাহলে কি বসাইতাম, ইজ বসাইতাম। তারপর দেখো মডাল ভার্ব যেগুলো আছে, মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তার মানে এগুলোর পর কি বসাইতে হয়, আমরা ভার্ব বসাই। ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সরি ভার্বের বেস ফর্ম যেটা, প্রেজেন্ট ফর্ম না বলে বেস ফর্ম বলে ওটা আরো ভালো হয়। তাহলে মডাল ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। যেমন তোমরা বলো না, যেমন আমি যাবো, ইংলিশ কি, আই উইল গো, তাহলে গো কোন ভার্ব, ভার্বের বেস ফর্ম। তাইলে উইল যে মডাল ভার্ব, তার মানে এগুলোর পর কি বসাইতে হয়, ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। উই ক্যান ডিফারেন্ট, আচ্ছা আমরা অতটা বুঝি, কি বোঝার চেষ্টা করতেছে, বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার ভ্যালু অফ সামথিং, মানে কি আমরা ভিতর এবং বাহিরের যে ভ্যালু যেটা আছে এটার মধ্যে কি করতে পারি, একটা পার্থক্য করতে পারি। তাহলে এখানে ডিফারেন্ট হবে না, এখানে ডিফারেন্ট হবে না, এখানে ভার্ব বসাইতে হবে, কারণ ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব এবং এটার পর ভার্ব বসে। তাহলে ডিফারেন্টের ভার্ব ফর্মটা কি, এটা তোমরা জানো? দেখো যেটা ছিল ওইটা থাকবে, তারপর আমরা কি করব, জাস্ট এটার সাথে ডিফারেন্ট থেকে ডিফারেন্সিয়েট পড়ো নাই তোমরা, এই শব্দটা শুনো নাই, ডিফারেন্সিয়েট মানে পার্থক্য করা, ডিফারেন্সিয়েট মানে কি পার্থক্য করা। তাহলে ডিফারেন্ট থেকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, কারণ কি এটা ভার্ব করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মানে পার্থক্য করা ওই রকম অর্থ দেয়, মানে ভার্ব হয়ে যায়। এটা এই শব্দটা কি একটা ভার্ব, বুঝতে পারছো? আমরা ভার্বের পজিশনে যেহেতু বসাইতে এসেছি সেহেতু ভার্ব বসাবো। উই ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইনার অ্যান্ড আউটার ভ্যালু অফ সামথিং, মানে আমরা কি করতে পারি, পার্থক্য করতে পারি কিসের মধ্যকার, ইনার এবং আউটার ভ্যালু, একটা কোনো একটা জিনিসের ভিতরে এবং বাহিরের যে ভ্যালুটা আছে এটার মধ্যে আমরা একটা পার্থক্য করতে পারি। তার মানে এখানে যেহেতু পার্থক্য করা অর্থ দিতেছে, মানে করা মানেই তো ভার্ব, তাহলে এখানে ভার্ব বসাইতে হবে, সেই জন্য আমরা কি বললাম, ভার্ব বসাইলাম। আর ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, তার মানে এটার পরে কি হয়, ভার্বের বেস ফর্ম বসাইতে হয়, এই জন্য আমরা ভার্ব বসাইলাম। বুঝতে পারছো, দুইভাবে ব্যাপারটা বোঝা যায়। তাহলে দেখো এখানে কি জয় হবে না, জয় হবে না। কেন জয় হবে না, কারণ এটা ভার্ব করতে হবে। কেন ভার্ব করতে হবে, কারণ ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পর কি করতে হয়, ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। তার মানে এই যে জয় এটাকে ভার্বের বেস ফর্ম আকারে প্রকাশ করতে হবে। তাহলে বলো তো জয়কে কিভাবে করতে পারি, এটা তোমরা জানো আশা করি। জয় থেকে কি হয়, জয় আছে, জয় থাকলো, জয়ের আগে ইএন যুক্ত করে ফেললাম, এই যে সাফিক্সটা যুক্ত, সরি প্রিফিক্সটা যুক্ত করলাম, এটার মাধ্যমে কি করলাম, এই শব্দটাকে ভার্ব করে ফেললাম। তাহলে জয় থেকে এনজয়, এনজয় মানে উপভোগ করা। তার মানে সে কি করতে পারে, একজন আর্লি রাইজার সকালের যে ফ্রেশনেস আছে, ফ্রেশ ওয়েদার আছে, এটা উপভোগ করতে পারে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা ভার্ব করলাম, কারণ এটা ভার্বের জায়গা। তারপর দেখো তোমরা যখন বলো যে আমি যেতে চাই, আমার যাওয়া দরকার, এগুলো ইংলিশ কি, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমার যাওয়া দরকার, আই নিড টু গো। তাহলে দেখো তুমি টু যখন বলতেছো তখন তুমি কিন্তু টু এর পর ভার্বের বেস ফর্ম ইউজ করতেছো, এটা তোমরা জানো না? এটা নর্মাল সেন্টেন্স যেগুলো ইউজ করবে দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবগুলোতেই তুমি টু এর পর ভার্বের বেস ফর্ম ইউজ করতেছো। তার মানে টু এর পর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, বা V1 যেটাকে তোমরা বলো এটাই বসে। টু রিচ ইয়োর ভোকাবুলারি ইউ হ্যাভ টু রিড বুকস, মানে কি তোমার ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে হলে তোমাকে বই পড়তে হবে, ওই রকম বসে। আচ্ছা দেখো তো টু এর পর কি বসে, আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। রিচ তো আর ভার্ব না, ওইটা কি করতে হবে, রিচ একটা অ্যাডজেক্টিভ, এটা ভার্ব করতে হবে। তাহলে ভার্ব কীভাবে করতে পারি, রিচ শব্দটা রিচ থাকুক সমস্যা নেই, এটার আগে কি যুক্ত করব, ইএন যুক্ত করে ফেলবো। এই যে ইএনটা যুক্ত করছি, এটা কি শব্দের পূর্বে নাকি শব্দের শেষে যুক্ত করছি, পূর্বে। পূর্বে হইলে কি হয়, ওইটাকে প্রিফিক্স বলে। তার মানে যে বর্ণ সমষ্টিগুলা রুট ওয়ার্ডের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, বা অর্থের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, বা পার্টস অফ স্পিচের মধ্যে পরিবর্তন ঘটায়, সেটাই হচ্ছে কি প্রিফিক্স। তার মানে এই ইএনটা হচ্ছে একটা প্রিফিক্স, বুঝতে পারছো? তার মানে এটাকে কি করলো, রিচ শব্দটা ছিল অ্যাডজেক্টিভ, করে ফেলো ভার্ব। কেন ভার্ব করতে হবে, কারণ এটা ভার্বের জায়গা। কিভাবে ভার্বের জায়গা, কারণ টু এর পর আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু এনরিচ ইয়োর ভোকাবুলারি, তোমার যদি ভোকাবুলারি এনরিচ করতে চাও, সমৃদ্ধ করতে চাও, মানে ভালো অবস্থানে নিতে চাও, তাহলে কি করতে হবে, তোমাকে বই পড়তে হবে। তারপর দেখো এভরি জেনারেশন হ্যাজ ইটস ওন টাইপ অ্যান্ড স্টাইল টু জয় লেজার টাইম, প্রায় সেম, এটা অনেকগুলা করে আসছো। তাহলে টু কি, টু একটা, টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এই জয়টাকে কি করতে হবে, ভার্ব বানাইতে হবে। তাহলে ভার্ব কীভাবে বানাইতে হয়, আমরা জানি যে জয় জয় থাকুক সমস্যা নাই, আমাদের শুধু ইএনটা যুক্ত করে ফেলবো। তাইলে ই যে ইএনটা যুক্ত করে কি করলাম, ভার্ব করে ফেললাম। এনজয়, এনজয় শব্দটা সবাই জানো, উপভোগ করা মানে ভার্ব। তাহলে দেখো এখানে ভার্ব ছিল না, কিন্তু আমরা ভার্ব বানিয়ে ফেললাম, কারণ ভার্ব বানাইতে হবে, এটা ভার্বের জায়গা, যেহেতু এটা ভার্ব বানাইতে হবে। কেন ভার্বের জায়গা, কারণ টু এর পর ভার্ব বসে। আচ্ছা এটার অর্থটা কি, এভরি জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনে কি আছে, মানে নিজের টাইপের বা নিজের স্টাইলের কি আছে, মানে লেজার টাইম উপভোগ করার একটা ব্যাপার সেপার আছে, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা জেনারেশনের মধ্যে একটা ভিন্নতা আছে, লেজার টাইম উপভোগের ব্যাপার সেপারে। তারপর দেখো হি মেক্স ইউজ অফ সোলার পাওয়ার টু ব্রাইট দ্য নাইট। আচ্ছা বলো তো ব্রাইট শব্দটা কি, ব্রাইট জানো না? ব্রাইট মানে কি, উজ্জ্বল। নাইট মানে কি, রাত্রের উজ্জ্বল করা, ওইরকম কিছু একটা বলার চেষ্টা করতেছে। ইউজ মানে কি, ব্যবহার করা। তাহলে সোলার পাওয়ার সে ব্যবহার করে কিসের জন্য, টু ব্রাইট মানে উজ্জ্বল করতে,
দ্য নাইট, মানে রাতে যে আলো জ্বালানোর জন্য বা উজ্জ্বল করার জন্য সে কি করে, মানে সোলার পাওয়ার ব্যবহার করে। আচ্ছা বলো তো টু আছে না, টু এর পর কি বসে, ভার্বের বেস ফর্ম। তো এটা এই যে ব্রাইট শব্দটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি করতে হবে, ভার্ব বানাইতে হবে, কারণ এটা ভার্বের জায়গা। তাহলে এটাকে কিভাবে ভার্ব বানাইতে পারি, ব্রাইট থেকে কি হবে, ব্রাইটেন, এই যে ইএন যুক্ত করছে এই জন্য ভার্ব হয়ে গেছে। ব্রাইটেন শব্দের অর্থ কি, উজ্জ্বল করা। ব্রাইট মানে উজ্জ্বল, আর ব্রাইটেন মানে উজ্জ্বল করা, করা মানেই তো ভার্ব, বুঝতে পারছো? যখন ভার্ব করবা তখন ভার্বের অর্থ ভার্বের মতো হবে, করা হওয়া ওইরকম কিছু একটা অর্থের মধ্যে আসতে হবে। তার মানে ব্রাইট থেকে ব্রাইটেন, এই যে ইএনটা যুক্ত করছে এটা হচ্ছে কি সাফিক্স, এই সাফিক্সটা কি করছে, ভার্ব বানাই ফেলছে। এটা কেন কেন ভার্ব বানাইলাম, কারণ এটা ভার্বের জায়গা, টু এর পর ভার্ব বসে, আশা করি বুঝতে পারছো। তার মানে ব্রাইট শব্দটা কি উজ্জ্বল, আর ব্রাইটেন মানে উজ্জ্বল করা, এটা ভার্ব বানাইলাম। আচ্ছা তার মানে এটার অর্থটা কি, মানে সে সোলার পাওয়ার যেটা ব্যবহার করে কিসের জন্য, রাতে আলোকিত করার জন্য বা রাতে দেখার জন্য, উজ্জ্বল করার জন্য, ওই রকম আসলে। তাহলে ভার্বের পজিশন নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই বোর্ড প্রশ্ন যেগুলো আছে সাফিক্স প্রিফিক্সের লাস্ট কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো সবগুলো ইনশাল্লাহ সলভ নিয়ে আসার চেষ্টা করবো। তো তোমরা আমাদের সাথে থাকো।